শঙ্খবেলা ছিল অগ্রগামীর ছবি। কাহিনী আশুতোষ মুখোপাধ্যায়ের। অগ্রগামীর সরোজ দে যখন সিদ্ধান্ত নিল দাদার বিপরীতে রোমান্টিক নায়িকা হিসাবে মাধবী চক্রবর্তীকে নেবেন, তখন পরিবেশক হাঁ হাঁ করে উঠলেন। উত্তম কুমারের বিপরীতে মাধবী, তাও আবার রোমান্টিক নায়িকার চরিত্রে! কালুদা কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় রইল। আর এই ব্যাপারে পরিচালক কালুদার বড় সহায় হয়ে দাঁড়ালো আমার দাদা উত্তম কুমার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি অভিনেতা তরুণ কুমারের বয়ানে লেখা আমার দাদা উত্তম কুমার বইটি থেকে একটি অংশ পাঠ করে শোনাচ্ছি। তরুণ কুমার বললেন, আগেই বোধহয় কোনো প্রসঙ্গে উল্লেখ করেছি, এক্ষেত্রে দাদার একটা নিজস্ব ধারণা ছিল। নবাগতা নায়িকা নিয়ে যদি আমি ছবি হিট না করাতে পারলাম, তবে কিসের আমি বড় অভিনেতা? শঙ্খবেলার কাহিনীতে একটা নতুনত্ব ছিল। উচ্চাকাঙ্ক্ষী একজন মানুষ জীবনের প্রতিযোগিতায় দৌড়তে দৌড়তে একসময় মাতাল হয়ে উঠবে। মাতাল মানুষটিকে ছেড়ে চলে যাবে তার স্ত্রী। স্বামী স্ত্রীর চরিত্র দুটোতে ছিল দাদা আর মাধবী। এছাড়া বসন্ত চৌধুরী, পাহাড়ি সান্যালদের পাশাপাশি আমিও অভিনয়ের সুযোগ পেয়েছিলাম। অবাক হয়ে লক্ষ্য করতাম নবাগতা নায়িকার প্রতি দাদার কি সৌজন্য, কি সম্মান! দাদা কখনো মাধবী বলে ডাকত না, ম্যাডাম বলে সম্বোধন করত। তুমিও বলতো না, বলতো আপনি। শুধু তাই নয়, অনেকে যখন মাধবীর অভিনয় দেখে নাক কুঁচকাত, দাদাই তখন আগ বাড়িয়ে প্রতিবাদ করত, বলতো মাধবী মঞ্চের মেয়ে। শিশির ভাদুড়ী, নরেশ মিত্র, নির্মলেন্দু লাহিড়ীদের সঙ্গে এক মঞ্চে অভিনয় করে এসেছে, ওকে হেলাফেলা করো না। বুঝতে পারতাম মঞ্চের প্রতি দাদার যে শ্রদ্ধার টান, সেই টান থেকেই দাদা মাধবীর অভিনয় পছন্দ করত। শঙ্খবেলার কথা মনে এলেই কে প্রথম কাছে এসেছি, কে প্রথম যে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। এই গানটার শুটিংয়ের অভিজ্ঞতা চোখে ভাসে। মাইথনে আউটডোর শুটিং। কালুদার সঙ্গে মাধবী আগেই পৌঁছেছিল মাইথন। বৃষ্টি মাথায় নিয়ে দাদা পৌঁছল তার দিন দুয়েক পরে। কেউ আশাই করেনি অত বৃষ্টিতে দাদা মাইথন আসতে পারে। বহু জায়গায় সেই ঝড় বৃষ্টিতে গাছ পড়ে রাস্তা বন্ধ পর্যন্ত হয়ে গিয়েছিল। দাদা পৌঁছেও কোনো লাভ হলো না। বৃষ্টি যে আর থামে না। বৃষ্টিতে শুটিং হবে কি করে? পরিচালক থেকে কলাকুশলী, নায়ক থেকে এক্সট্রা, সকলেই আকাশের দিকে তাকিয়ে বসে আছে। সবচেয়ে সমস্যা দাদাকে নিয়ে। কলকাতা বম্বে দৌড়াদৌড়ির মাঝে ডেট পাওয়া তখন মহামূল্যবান। সেই দিনগুলোই কিনা গালে হাত দিয়ে বসে থাকতে হচ্ছে। কালুদাই শেষমেশ সিদ্ধান্ত নিল আর হাত গুটিয়ে বসে থাকা নয়, ইউনিটের সকলে রেডি থাকবে। বৃষ্টির বেগ যখনই কমবে সবাই দুড়দুড়িয়ে বেরিয়ে যে যার দায়িত্ব বুঝে নেবে। দাদাও নিজের তাগিদে বাধ্য হলো বৃষ্টিতে ভিজে শুটিং করতে, নইলে যে পরিচালক প্রযোজকের ক্ষতি। 12টা নাগাদ বৃষ্টির বেগ কমতে সকলে দৌড়ল লেকের ধারে। জলের ওপর নৌকো ভাসানোই ছিল। দাদা মাধবীকে নৌকোয় বসিয়ে শুরু হয়ে গেল দৃশ্যগ্রহণ। ক্যামেরার পেছনে দীনেন গুপ্ত। কালুদার আগেই বোঝানো ছিল কে কি দায়িত্ব পালন করবে। মান্না দে, লতা মঙ্গেশকরের গাওয়া কে প্রথম কাছে এসেছে, কে প্রথম যে দেখেছি, কে প্রথম ভালোবেসেছে, তুমি না
আমি। এই গানের সঙ্গে সাবলীল অভিনয় করে গেল দাদা মাধবী। ক্যামেরায় দৃশ্যটা ধরে রাখল দীনেন গুপ্ত। উল্লেখ করার মতো ব্যাপার, বারবার সেদিন কিন্তু রিহার্সাল হয়নি, তবু কোনো ফাইনাল টেক এনজি হয়নি। ঘন্টা ২.৫-৩ মধ্যে গানটার দৃশ্যগ্রহণ সম্পূর্ণ হয়ে গিয়েছিল। জানি না এটা কোনো রেকর্ড কিনা, তবে সকলে হাঁপ ছেড়ে বেঁচেছিল ঘটনাটায়। পরে শুনেছিলাম তাড়াহুড়ো করে শুটিংয়ের ঠেলায় দাদার কপালে সেদিন লাঞ্চ পর্যন্ত জোটেনি নির্দিষ্ট সময়ে। তাতে দাদার কিন্তু কোনো ক্ষোভ ছিল না। ছবির স্বার্থে দাদা সেদিনও মেনে নিয়েছিল সব রকম অসুবিধা। শুধু ওই একটি গানই নয়, শঙ্খবেলার বাকি গানও দর্শকদের মনে ধরেছিল। মান্নাদের কণ্ঠে আমি আগন্তুক, আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক কষতে দিলাম, বা লতার গাওয়া আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। এসব গান শুনলে আজও কি মন ফিরে ফিরে গানগুলো শুনতে চায় না? যেমন অপূর্ব কথার মালায় গানগুলোর বাণী সাজিয়েছিল পুলক বন্দ্যোপাধ্যায়, তেমনি সুরে অভিনবত্বের ছোঁয়া এনেছিলেন সুধীন দাশগুপ্ত। আর গায়কিতে মাদকতা ছড়িয়েছিল দুই প্রতিভাবান শিল্পী মান্নাদা ও লতাজি। উত্তরায় মুক্তি পেয়েছিল শঙ্খবেলা। মনে আছে, সুপারহিট করেছিল ছবিটা। কালুদার পরিচালনার প্রশংসা হয়েছিল বিদগ্ধ মহলে। প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল সকলে দাদার অভিনয়ে। এই প্রসঙ্গে আরেকটা ঘটনার উল্লেখ করে শঙ্খবেলার কথা শেষ করলেন তরুণ কুমার। তিনি বললেন, ঘটনাটি দাদার মুখে শুনিনি, অনেক পরে কালুদার কাছে শোনা। শঙ্খবেলার চুক্তিপত্রে সই করাবার সময় কালুদা দাদাকে জিজ্ঞেস করেছিল, কত পারিশ্রমিক দিতে হবে উত্তম? কত পারিশ্রমিক দিতে হবে উত্তম? দাদার সঙ্গে কালুদার সম্পর্কটা ছিল বন্ধুর মতো। দাদা বন্ধুদের মর্যাদা দিতেও জানত। ১৬ আনা। দাদা উত্তরে বলল, ৭৫,০০০ দিও। তখন দাদা ছবি পিছু ১.৫ লাখ টাকা নিচ্ছে, কিন্তু কালুদার ছবি বলে পারিশ্রমিক অর্ধেকে নামিয়ে এনেছিল। কালুদা প্রথম দিকে দাদার হাতে ৫০,০০০ ধরিয়ে দিয়েছিল। এরপর শুটিং হয় দিনের পর দিন, কিন্তু কোনো পক্ষই টাকার ব্যাপারে উচ্চবাচ্য করে না। শেষের দিকে কোনো সময় বোধহয় ছোটি সে মুলাকাতের জন্য টাকার বড় দরকার হয়ে পড়েছিল দাদার। দাদা কালুদার কাছে হাত পাতল। কালুদা কিন্তু টাকার কথা বেমালুম অস্বীকার করে বসল। তুমি তো কিছু বকেয়া পাবে না উত্তম, সব শোধ দেওয়া হয়ে গেছে। দাদার উপর পাল্টা চাপ দিতে কালুদা রসিকতা করে বলল, ওই জন্য বলি উত্তম, হিসেবপত্রগুলো ডায়েরিতে লিখে রাখো। দাদা কিন্তু সেদিন কিছু বলেনি। এই ধরনের পরিস্থিতি মুখ বুজে মেনে নেওয়াই ছিল দাদার স্বভাব। অন্য কোনো পরিচালক প্রযোজক হলে পরবর্তীকালে দাদা অন্য কোনোভাবে উচিত শিক্ষা দিত। পরিচালক প্রযোজকরা দোষ স্বীকার করে নিলে আবার তাদের ক্ষমা করতেও দেরি করত না। কিন্তু বন্ধু পরিচালক প্রযোজকরা ঠকালে কী বা করার থাকে? মনের কষ্ট মনের গোপনে সঞ্চয় করা ছাড়া। কালুদার কিন্তু দাদাকে ঠকাবার মতলব ছিল না। দাদা যেমন কালুদার কাজকর্মের শ্রদ্ধা করত, কালুদাও তেমনি দাদার অভিনয় প্রতিভার ভক্ত ছিল। পারস্পরিক সম্পর্কটা ছিল শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসার। পরে কোনো একদিন কালুদা হাজির হলো ময়রা স্ট্রিটের ফ্ল্যাটে। বকেয়া ২৫,০০০ টাকা দাদার হাতে তুলে দিয়ে বলল, এই নাও উত্তম, তোমার শঙ্খবেলার বকেয়া। দাদার মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। বলেছিল, কালুদা, তুমি আমায় বাঁচালে। আমার পরিষ্কার মনে ছিল তোমার কাছ থেকে আরো ২৫,০০০ পাই, কিন্তু তুমি যখন অস্বীকার করলে তখন মনে বড় ব্যথা পেয়েছিলাম, বিশ্বাস ভঙ্গের ব্যথা। তোমাকে ছোট ভাবতে যে মন সায় দেয়নি, আজ এই টাকা সে বিশ্বাসকে ফিরিয়ে দিল। কালুদা তখন নেপথ্যের আসল সত্য প্রকাশ করে বলল, আমার সে সময় কিছু করার ছিল না রে। জানতাম তুই টাকা পাবি,
কিন্তু আমারও যে হাত তখন শূন্য, তাই সাময়িক চাতুরীর আশ্রয় নিয়েছিলাম। মনে কিছু করিস না। দাদা যে মনে সেই দাগ রাখেনি তার প্রমাণ তো পরের ইতিহাস। কালুদার ছবিতে দাদা আবারও অভিনয় করেছিল। দুজনের সম্পর্কটা আগের জায়গায় ফিরে গিয়েছিল। এবার আসি নায়ক প্রসঙ্গে। সত্যজিৎ রায়ের ছবি নায়ক। দাদা ছেলেমানুষের মতো আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠেছিল নায়কের অফার পেয়ে। নায়কে অভিনয়ের কথা দাদার মুখেই আমি প্রথম শুনি। দাদা উচ্ছ্বসিত হয়ে বলেছিল, জানিস বুড়ো, ছবিটা পুরোপুরি নায়ক কেন্দ্রিক, একজন নায়কের জীবন কাব্য। মানিকদা যা চিত্রনাট্য করেছেন না, ফাটাফাটি ব্যাপার হবে। দাদার মুখেই শুনেছিলাম মানিকদা নায়কের চিত্রনাট্য হাতে তুলে দিয়ে বলেছিল, পুরোটা বার কয়েক পড়ে রেখো, পরে কাজে দেবে। আমি কথাটা শুনে দাদাকে বলেছিলাম, তাহলে তো তোমার ভালোই হলো, সংলাপগুলো আগে ভাগে মুখস্থ করে নিতে পারবে। দাদা হেসে উত্তর দিয়েছিল, সে গুড়ে বালি, মানিকদা চিত্রনাট্য পড়তে বলেও নিষেধ করেছেন সংলাপ মুখস্থ করতে। ফ্লোরে নাকি সংলাপ পাল্টাতে পারেন। সংলাপ মুখস্থ করা তাই বেগার পরিশ্রম। আমি ওই পথ মারাচ্ছি না। নায়ক ছবিটা ঘিরে আমার নিজেরও কৌতূহল ছিল। দাদার কাছ থেকে চিত্রনাট্য নিয়ে উল্টে পাল্টে দেখেছিলাম। কেন জানি না, আমার মনে হয়েছিল নায়কের চিত্রনাট্য দাদাকে ভেবেই লেখা। অদ্ভুত মিল দাদার জীবন অভিজ্ঞতার সঙ্গে নায়কের নায়ক চরিত্রের। ছবির নায়ক যে শঙ্করদার কাছে অভিনয় শিখবে, সে যেন আমার পরিচিত চরিত্র, আমাদের ছোট কাকা তপোধন চট্টোপাধ্যায়, যার কাছে আমরা দুই ভাই প্রথম অভিনয়ের পাঠ নিয়েছিলাম। এমনই নায়কের যে দৃশ্যে দাদা লাউড অভিনয় না করায় প্রবীণ অভিনেতার সমালোচনার মুখে পড়েছেন। অভিনেতাটি ব্যঙ্গ করে বলেছেন, হঠাৎ তুমি গলা নামিয়ে ডায়লগ থ্রো করলে কেন? এটা কি হলিউড স্টাইল? সেই দৃশ্যটিও বড় চেনা মনে হয়েছে আমার। মনে পড়েছে প্রথম জীবনে দাদার মুখেই তো শুনেছিলাম একই ধরনের অভিজ্ঞতার কথা। লাউড অভিনয় না করায় দাদাকেও সমালোচনার শিকার হতে হয়েছে সে সময় প্রবীণ পরিচালকের কাছে। কৌতূহলের টানে একদিন হাজির হয়েছিলাম নায়কের ফ্লোরে। দেখতে চেয়েছিলাম মানিকদার পরিচালনায় দাদার অভিনয় কোনো বিশেষ মাত্রা পাচ্ছে কিনা। আসলে চিত্রনাট্য পড়ার পর থেকেই আমার মনে বিশ্বাস দানা বেঁধেছিল বাংলা ছবির ইতিহাসে যুগান্তকারী কোনো ঘটনা ঘটতে চলেছে। কে না চায় সেই ঘটনার সাক্ষী থাকতে? মানিকদা আমায় দেখে রসিকতা করে বলেছিলেন, কি হে বুড়ো, দাদার অ্যাক্টিং দেখতে এসেছ? মানিকদাকে তো আর উত্তর দেওয়া যায় না, কেবল চোখে দেখতে নয়, আপনাদের দুজনের কাজকর্ম দেখার ক্লাস করতে এসেছি। আপনারা দুজন যা করবেন তাই তো আমাদের কাছে অভিনয়ের নতুন পাঠ। অনেকে বলেন মানিকদার পরিচালনায় মানিকদার কথা শুনে কেবল অভিনয় করে যেতে হয়, নতুন কিছু ভাবনার যোগান দেওয়া যায় না। দাদাও শুটিং শুরুর আগে একই কথা শুনিয়েছিল, কিন্তু নায়কের শুটিংয়ে অবাক হয়ে দেখেছি দাদা হয়তো অভিনয়ের মাঝে নতুন কিছু সংযোজন করলো, মানিকদার ভালো লেগে গেল ব্যাপারটা, ছবিতে জুড়ে নিলেন সেই নতুন ভাবনা। ব্যাপারটা খুলেই বলি, একটা দৃশ্যে শর্মিলার কথায় নায়ক মানসিক দ্বন্দ্বে পড়বে। মানিকদা দাদাকে দৃশ্যটা বুঝিয়ে দিলেন, কিভাবে কতখানি অভিনয় করতে হবে তাও বলে দিলেন। রিহার্সালের সময় কিন্তু দেখলাম দাদা একটা নতুন জিনিস অভিনয় জুড়ে দিয়েছে। হাতে ধরা রুমালের খুঁটটা দাঁতে চেপে ধরল দাদা। মানিকদার চোখ আড়ায়নি ব্যাপারটা। রিহার্সাল শেষ হতেই দাদাকে বলল, উত্তম, এই যে তুমি দাঁতে রুমালটা চেপে ধরছো, সচেতনভাবে করছো তো? দাদা সম্মতিসূচক ঘাড় নাড়তে মানিকদা বললেন, অভিব্যক্তি হিসেবে ব্যাপারটা ভালোই। স্বচ্ছন্দ মনে করলে তুমি রুমালের কোনাটা দাঁতে চিবোতেও পারো। এভাবে মানিকদাকে নতুন করে ভাবানোর ব্যাপারটা আমাকেও নাড়া দিয়েছে। পরে একান্তে জিজ্ঞেস করলে দাদা বলেছিল, ভালো করে লক্ষ্য করে দেখিস। মানিকদার প্রতি দাদার যে শ্রদ্ধা ছিল, নায়কে অভিনয় করার পর লক্ষ্য করেছিলাম তা আরো কয়েক গুণ বেড়ে গেছে। মানিকদার নানান গুণের প্রশংসা করত দাদা সব সময়। আর দাদার প্রতি মানিকদার মনোভাব কেমন ছিল? নায়কী শর্মিলার মুখ দিয়েই মানিকদা তা ব্যক্ত করেছিলেন। মনে আছে নিশ্চয় সেই সংলাপটা?
শর্মিলা নায়ককে বলছে, আপনি যে জায়গায় পৌঁছে গেছেন সেখান থেকে আপনাকে কেউ নামাতে পারবে না। নায়ক যদি দাদারই জীবন কাব্য হয় তবে উপসংহারটা মানিকদা যথার্থই লিখে গেছেন। মানিকদার সেই কথা কি 100 ভাগ মিলে যায়নি পরবর্তীকালে? মহানায়কের প্রতি অপরিসীম শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। এতক্ষণ তোমরা যা শুনলে তা তরুণ কুমারের বয়ানে লেখা আমার দাদা উত্তম কুমার বই থেকে নেওয়া। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।